রিসেন্টলি ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংয়ের একটি মন্তব্য আমাদের এই রিজিয়নে জিওপলিটিক্যাল টেনশনকে ইগনাইট করল। উনার মন্তব্যটি ছিল, ইন্ডিয়াস পিস ক্যানট বি ডিস্টার্বড আন্ডার এনি সার্কমস্টেন্সেস, আর্মড ফোর্স नीड टू बी प्रिपेयर फॉर वॉर। भारत दुनिया का अकेला देश है जिसने सारे विश्व को वसुधैव कुटुंबकम का संदेश दिया है। भारत सदैव से शांति का पुजारी रहा है और आगे भी रहेगा। लेकिन आज जैसी वैश्विक परिस्थितियां हैं उनको देखते हुए मैंने यही सारे अपने आर्मी कमांडर्स को मैंने कहा था कि विश्व में शांति की स्थापना के लिए और स्वयं भारत में भी शांति की स्थापना के लिए सदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए, तैयार रहना चाहिए। इस उद्देश्य से कहा था ताकि किसी भी सूरत में हमारी शांति भंग न होने पाए। এছাড়াও গত 6 তারিখে অগ্নি-4 নামে নতুন করে একটি মিসাইল টেস্ট করে। রিসেন্টলি উনার এই মন্তব্য এবং অগ্নি-4 মিসাইল টেস্ট বাংলাদেশের জন্য একটি হুমকিও বটে এবং আমাদের এই রিজিয়নে নতুন করে একটা জিওপলিটিক্যাল ক্রাইসিস সৃষ্টি হলো। দিস ইজ রিয়েলি ভেরি সিরিয়াস অ্যান্ড কনসার্নিং ইস্যু। এই কারণেই আজ আমরা এই বিষয় নিয়ে একটি ইনসাইটফুল ডিসকাশন রাখছি। এই রিজিয়নে বর্তমানে যে জিওপলিটিক্যাল টেনশন কিংবা ক্রাইসিস সৃষ্টি হলো, এটিকে ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে একটু গভীরে যেতে হবে। দীর্ঘদিন ধরে চীন চেষ্টা করছে বে অফ বেঙ্গলে নিজেদের আধিপত্য বিস্তার করতে, কিন্তু আমেরিকা চীনের এই বিস্তারবাদ নীতিকে রুখে দিতে চায়। মূলত চায়নাকে কাউন্টার করার জন্য 2017 সালের দিকে আমেরিকা, জাপান, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া মিলে স্কোয়াড অ্যালায়েন্স ফর্ম করেছিল। স্কোয়াডের সদস্য হওয়ার কারণে ভারতের সাথে আমেরিকার সুসম্পর্ক তৈরি হয়েছিল, কিন্তু ভারতের সাথে আমেরিকার এই সুসম্পর্কের অবনতি ঘটতে থাকে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে। এই যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে আমেরিকা রাশিয়ার উপর অনেকগুলো স্যাংশন দিয়েছিল, কিন্তু ভারত আমেরিকার এই স্যাংশনগুলোকে উপেক্ষা করে রাশিয়া থেকে সস্তায় তেল কেনা শুরু করে। বিনিময়ে ভারত রাশিয়াকে ডলার এবং অন্যান্য লজিস্টিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছিল। বস্তুত এখান থেকেই ভারতের সাথে আমেরিকার একটা বৈরী সম্পর্ক সৃষ্টি হয়। এ কারণেই আমেরিকা ভারতের গত ইলেকশনে বিজেপি গভর্নমেন্ট যাতে ক্ষমতায় না আসে সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া এবং ডিপ স্টেট কাজে লাগিয়েছিল। আমেরিকা চেয়েছিল ভারতের গত ইলেকশনে কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসতে এবং আমেরিকার ফরেন পলিসির সাথে ভারতের ফরেন পলিসি যাতে অ্যালাইন হয়। সেকেন্ডলি, ভারতের সাথে আমেরিকার বৈরী সম্পর্কের আরও একটি অন্যতম কারণ হলো ব্রিক্স জোট। চায়না, রাশিয়া, ইন্ডিয়া এবং ব্রাজিল মিলে ব্রিক্স গঠন করে। এই 4টি দেশ মিলে ব্রিক্স গঠন করেছিল মূলত এই 4টি দেশের মধ্যে ইকোনমিক কোঅপারেশন বাড়ানোর জন্য, পাশাপাশি আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের উপর ডিপেন্ডেন্সি কমিয়ে আনা, ইন্টারন্যাশনাল ট্রেডে ডলারের বিকল্প হিসেবে নতুন কোনো কারেন্সি গঠন করা কিংবা নিজেদের কারেন্সিকে স্টাবলিশ করা। 2023 সালে রাশিয়া এবং চায়না নিজেদের মধ্যে $200 বিলিয়ন বাণিজ্য করে লোকাল কারেন্সিতে। এখন ব্রিক্সের এই প্রচেষ্টা সফল হোক সেটা আমেরিকা কখনোই চাইবে না। বস্তুত এ কারণেই হয়তো রাশিয়াকে দুর্বল করার জন্য ইউক্রেনের ওয়ার মেশিনে আমেরিকা একাই $180 বিলিয়ন ইনজেক্ট করেছিল এবং তাদের অন্যান্য অ্যালায়েন্স মিলে $350 থেকে $400 বিলিয়ন ইউক্রেনের ওয়ার মেশিনে ইনজেক্ট করে শুধুমাত্র রাশিয়াকে দুর্বল করে দেওয়ার জন্য। এখন উন্নত বিশ্বের শক্তিশালী দেশগুলো যুদ্ধ করার জন্য কিছু নতুন কৌশল অবলম্বন করছে। তারা যুদ্ধ করার জন্য নিরীহ কোনো দেশের ভূখণ্ডকে ব্যবহার করছে। আমরা যদি ইউক্রেনের দিকে তাকাই, ইউক্রেনকে কিন্তু আমেরিকা এবং নেটো ব্যাটেল গ্রাউন্ড হিসেবে ইউজ করছে, তাদের রাজনৈতিক উদ্দেশ্য সফল করছে। এখন স্বাভাবিকভাবে একটি প্রশ্ন, ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে আমেরিকা কিংবা নেটো বাহিনীর কী লাভ হলো? এই মাসেও যদি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শেষ হয়ে যায়, 2021 সালে অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে রাশিয়ার যে অবস্থান ছিল, রাশিয়া তার 2021 সালের অবস্থানে ফিরে যেতে হয়তো আরও 10 বছর সময় লাগবে। এটাকে এভাবেও বলা যায়, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা। আমেরিকার মূল নীতি হলো ওয়ার্ল্ড পলিটিক্সে নিজেদের আধিপত্য বজায় রাখা। এখন এশিয়া রিজিয়নে আমেরিকার যে মাথা ব্যথার কারণ সেটি হলো চায়না এবং ইন্ডিয়া। আর বর্তমানে বে অফ বেঙ্গলে চীনকে কাউন্টার করা হলো আমেরিকার মূল লক্ষ্য।
কিন্তু এশিয়া রিজিয়নে বর্তমানে চীন ভারত যেভাবে সমান তালে এগিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে কিংবা সামরিকভাবে, এটিও কিন্তু আমেরিকার জন্য মাথা ব্যথার একটি অন্যতম কারণ। এভাবে যদি আগামী 10 বছর চীন এবং ভারত সমান তালে এগিয়ে যেতে থাকে, তাহলে আমেরিকার আধিপত্য ওয়ার্ল্ড পলিটিক্সে হয়তো আর থাকবে না। এশিয়া রিজিয়নে বর্তমানে আমেরিকার গেম প্ল্যান হলো চীন এবং ভারতকে রুখে দেওয়া। এশিয়া রিজিয়নে এই দুটি দেশকে, চীন এবং ভারতকে যদি ইকোনমিক্যালি এবং পলিটিক্যালি কোণঠাসা করে রাখা যায়, ওয়ার্ল্ড পলিটিক্সে আমেরিকা তার কর্তৃত্ব বজায় রাখতে সক্ষম হবে। আমেরিকা এখন যথাসাধ্য চেষ্টা করবে বাংলাদেশের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে টেকনাফ কিংবা তার আশেপাশের অঞ্চলে একটা সামরিক ঘাঁটি করতে, এবং যতদূর মনে হচ্ছে মায়ানমারের ভূখণ্ডকে ব্যাটল গ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারে, যেমনটি আমেরিকা এবং নেটো ইউক্রেনের ভূখণ্ডকে ব্যাটল গ্রাউন্ড হিসেবে ব্যবহার করেছে রাশিয়ার এগনিস্টে। মায়ানমারে বর্তমানে 8টি মেজর ইথনিক রেস রয়েছে এবং এই গোষ্ঠীগুলোর মধ্যে কেউ কেউ বিদ্রোহ করছে এবং স্বাধীনতা দাবি করছে। আমেরিকা যদি এখন বঙ্গোপসাগর কিংবা তার আশেপাশের কোনো একটি অঞ্চলে সামরিক ঘাঁটি করে নিতে পারে, সেখান থেকে মায়ানমারের এই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সামরিক এবং অর্থনৈতিকভাবে সহযোগিতা করা আমেরিকার জন্য অনেক সহজ হবে। আমেরিকা হয়তো মায়ানমারের এই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য আশ্বস্ত করবে, এবং এই বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাধ্যমে চায়নার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ রয়েছে মায়ানমারে, চায়না মায়ানমার ইকোনমিক করিডোর, এই প্রচেষ্টাটি ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করবে। চায়না বর্তমানে যে সি রুট ব্যবহার করে ইউরোপের সাথে কানেক্টেড হচ্ছে, মালাক্কা প্রণালী হলো চায়নার জন্য একটি থ্রেটেনিং প্লেস, কেননা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ভারত একটি শক্তিশালী সামরিক ঘাঁটি করার কারণে চায়নার জন্য এই রুটটি অনেকটা থ্রেটেনিং, যার কারণে চায়না মায়ানমার ইকোনমিক করিডোর চায়নার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং চায়না একটি বিকল্প রাস্তা তৈরি করতে চাইছে বে অফ বেঙ্গলে। চায়না অলরেডি মায়ানমারে $20 থেকে $25 বিলিয়ন ইনভেস্ট করলো, এবং চায়না মায়ানমার ইকোনমিক করিডোর যদি সাকসেসফুল হয়, সেক্ষেত্রে চায়না হয়তো এই ইনভেস্টমেন্ট আপ টু $120 বিলিয়ন পর্যন্ত বাড়াবে। কিন্তু আমেরিকা এখন সর্বাত্মকভাবে চেষ্টা করবে চায়না মায়ানমার ইকোনমিক করিডোরকে ব্যর্থ করতে। ইন জিওপলিটিক্স দেয়ার ইজ নো রাইট অ্যান্ড রং। এখানে যার শক্তি আছে, যার মিলিটারি পাওয়ার আছে, সে হলো রাইট। আমেরিকা প্রতি বছর $800 বিলিয়ন বেশি ডিফেন্সে খরচ করে, সেখানে চায়নার প্রতি বছর ডিফেন্স বাজেট হলো $250 থেকে $300 বিলিয়ন। যদিও চায়না অর্থনৈতিকভাবে এখন অনন্য উচ্চতায় পৌঁছে গেছে, কিন্তু সামরিক দিক থেকে এখনও আমেরিকার সমকক্ষ নয়। ভারতের ক্ষেত্রে আমরা অলরেডি দেখতে পাচ্ছি মণিপুর অঞ্চলকে আনরেস্ট করার যথেষ্ট চেষ্টা চলছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে যেটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ, সেটি হলো বাংলাদেশ খুবই ছোট একটি দেশ এবং এখানে জনসংখ্যা অনেক বেশি। আর বাংলাদেশের ক্ষেত্রে যদি সামান্য আনরেস্টও হয়, সেক্ষেত্রে বাংলাদেশের ইকোনমি মারাত্মকভাবে সাফার করতে পারে। এখন আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে বাংলাদেশের উচিত হবে নেইবরিং কান্ট্রিগুলোর সাথে সুসম্পর্ক সবসময় বজায় রাখা। বাংলাদেশের অর্থনৈতিক ভিত এখনও অনেক দুর্বল, সামরিক দিক থেকেও কিন্তু আমরা অনেক পিছিয়ে। বাংলাদেশ যদি আগামী 10 বছর পলিটিক্যালি স্টেবল থাকতে পারে, অর্থনৈতিক দিক থেকে আমরা অনেক এগিয়ে যাব এবং আমরা সামরিক দিক থেকে শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবো। এবং বাংলাদেশের উচিত হবে সাউথ কোরিয়ার মতো একটি শক্তিশালী অবস্থানে আগে পৌঁছানো। ইন্ডিয়া, মায়ানমার, চায়নার মতো দেশগুলোর সাথে কনফ্লিক্টে জড়ানো কিংবা সেটাকে অ্যাফোর্ড করার মতো ক্ষমতা আমাদের নেই। ডিয়ার ভিউয়ার্স, এটাই ছিল বর্তমান জিওপলিটিক্যাল সিচুয়েশন নিয়ে আমাদের অবজারভেশন। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।